আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি ব্লাড কোয়াগুলেশন। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কোয়াগুলেশনটা আসলে কি? কোয়াগুলেশন হচ্ছে একটা নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে সলিবল ফাইব্রিনোজেন কনভার্ট হইবে কিসে? ইনসলিবল ফাইব্রিন এন্ড একটা ক্লট ফর্মেশন হবে যেটাকে বলি আমরা কোয়াগুলেশন। তারপর কোয়াগুলেশনের জন্য আমাদের কি কি দরকার? কোয়াগুলেশনের জন্য আমাদের মূলত প্রথম তিনটা মেজর সিস্টেম ইনভলভ থাকে। কি কি সিস্টেমগুলো ইনভলভ থাকে? প্রথমেই থাকে ভেসেলস, তারপর থাকবে ব্লাড কোয়াগুলেশন হবে প্লাটিলেট থেকে প্ল্যাটিলেটস, তারপর থাকবে কোয়াগুলেশন ক্যাসকেড কোয়াগুলেশন ক্যাসকেড কোয়াগুলেশন ক্যাসকেড কি? ক্লটিং ফ্যাক্টর একটার পর একটা এভাবে যে একটা আরেকটাকে অ্যাক্টিভ করবে, এটাকেই আমরা বলি কোয়াগুলেশন ক্যাসকেড। তারপর আমরা চলে যাই কোয়াগুলেশনের জন্য কি কি স্টেপ থাকে। প্রথমেই মনে করেন এটা একটা ব্লাড ভেসেল এখানে ইনজুরি হয়ে গেল। ইনজুরি হওয়ার সাথে সাথে কি হবে? এখানে যে আর্টেরিগুলার আছে, আর্টেরিগুলার ভ্যাসোকনস্ট্রিকশন হবে। আর্টেরিয়র ভ্যাসোকনস্ট্রিকশন আর্টেরিয়র ভ্যাসোকনস্ট্রিকশন। তারপর হবে প্রাইমারি প্লাটিলেট প্রাকশন, প্রাইমারি ক্লট ফর্ম হবে, ক্লট ফর্ম। তারপর সেকেন্ডারি ক্লট ফর্ম। তারপর হবে ক্লটটা স্টেবিলাইজ এবং শেষে কি রিজলভশন হবে। আমাদের এই ক্লটটা ব্লাড কোয়াগুলেশনের জন্য ক্লটটা তৈরি হয়েছিল, এখন আর এই ক্লটের আমাদের দরকার নাই। তারপর কি ক্লটটা ভেঙে যাবে, যেটাকে বলে রিজলভশন। আমরা এখানে বলি ফাইব্রিনোলাইসিস, কারণ প্রথমে ফাইব্রিন তৈরি হয়েছিল, তার ফাইব্রিনটা ভেঙে যাবে, ফাইব্রিনোলাইসিস। তাহলে ব্লাড কোয়াগুলেশন সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আমাদের পাওয়া গেল। তারপর আমরা চলে যাব কোয়াগুলেশনের একটা স্টেপ। প্রথমেই চলে যাই ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য প্রথমেই স্বাভাবিক, আমি আগেই বলেছিলাম, ব্লাড ভেসেল স্বাভাবিক এরকম থাকে, এরকম এন্ডোথেলিয়াল সেল থাকে এরকমভাবে। এন্ডোথেলিয়াল সেল এটা হচ্ছে স্বাভাবিক ব্লাড ভেসেল। যখন আমাদের একটা ব্লাড ভেসেল ইনজুরি হলো, একটা ব্লাড ভেসেল নিয়ে নিলাম, এটা হইতেছে ইনজুরি সাইটে ব্লাড ভেসেল ইনজুরি হওয়ার সাথে সাথে কি হবে? এখানে ধীরে ধীরে প্লাটিলেট আস্তে আস্তে জমা হবে, এখান থেকে প্লাটিলেট জমা হবে। প্লাটিলেট জমা হওয়ার সাথে সাথে এখানে প্রাইমারি ক্লট ফর্ম হবে, তারপর সেকেন্ডারি ক্লট। তারপর ইনজুরি হওয়ার সাথে সাথে ফার্স্ট স্টেপ হলো ভ্যাসোকনস্ট্রিকশন। তো ভ্যাসোকনস্ট্রিকশনটা কিভাবে হয়? প্রথমে ব্লাড ভেসেল ইনজুরি হয়ে গেল, এখানে ইনজুরি হলো, ইনজুরির সাথে সাথেই এখানে যে আর্টারি আছে তাগুলো কনস্ট্রিক্ট মানে হচ্ছে সংকুচিত হতে চেষ্টা করবে। এটা হচ্ছে ব্লিডিং অকারের পরে কোয়াগুলেশনের ফার্স্ট স্টেপ। তারপর আমরা চলে আসবো তো প্রাইমারি ক্লটটা কিভাবে ফর্ম হয়, হাউ প্রাইমারি ক্লট ফর্ম। তো প্রাইমারি ক্লটটা কিভাবে ফর্ম হয়? ব্লাড ভেসেল ইনজুরি হয়ে গেল, এখানে এন্ডোথেলিয়াল টিস্যু ইনজুরি হওয়ার সাথে সাথে কি হবে? এখানে প্লাটিলেট আসতে থাকবে, প্লাটিলেট আসার সাথে এখানে বন্ড উইলবেন ফ্যাক্টর আসবে প্লাটিলেটের সাথে, বন্ড উইলবেন ফ্যাক্টর বিডব্লিউএফ, বন্ড উইলবেন ফ্যাক্টর আসবে, এটিপি আসবে, এন্ড থ্রম্বক্সিন এ2। এই থ্রম্বক্সিন এ2 কোথা থেকে আসলো? এটা প্লাটিলেট রিলিজ করলে। প্লাটিলেট কি রিলিজ করলে? থ্রম্বক্সিন। প্লাটিলেট রিলিজ টিএক্স টু থ্রম্বক্সিন এটি সেরোটোনিন। তো এটা এখানে আসা হলো। এটা আসার পরে সাথে সাথে হিস্টামিন রিলিজ করবে, এবার একটা প্লট ফর্ম হবে, এন্ড ফর্ম এ ক্লট।
যেটাকে আমরা বলি প্রাইমারি, যেটাকে আমরা বলি প্রাইমারি ক্লট। প্রাইমারি ক্লট, আমাদের প্রাইমারি ক্লট ফর্ম হলো। তারপরের স্টেপটা কি ছিল আমাদের? সেকেন্ডারি প্লাটলেট ফর্ম। নেক্সট সেকেন্ডারি ক্লট ফর্ম। সেকেন্ডারি ক্লট ফর্মের জন্য সেকেন্ডারি ক্লট ফর্মের মূল বিষয়টা হইতেছে এখানে যতগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর আছে। কোয়াগুলেশন ফ্যাক্টর কতগুলো? কোয়াগুলেশন ফ্যাক্টর কতগুলো? টোটাল 13। এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হওয়া। সকল কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো হলো সেরিন প্রোটিয়েস। সকল কোয়াগুলেশন ফ্যাক্টর, সকল কোয়াগুলেশন ফ্যাক্টর ইজ টোটালি 13টা কোয়াগুলেশন ফ্যাক্টর সেরিন প্রোটিয়েস, যেগুলো ব্লাডের মধ্যে সবসময় ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে তারা অ্যাক্টিভ কখন হয়? যখন ইনজুরি হলে ব্লিডিং স্টার্ট হবে, তখনই তো তারা অ্যাক্টিভ হবে। যখন তারা ইনঅ্যাক্টিভ থাকে তখন আমরা তাদের প্রোকোয়াগুলেন্ট বলতে পারি কিনা? কোয়াগুলেন্ট অবশ্যই বলতে পারি প্রোকোয়াগুলেন্ট, কারণ তারা কোয়াগুলেশনে হেল্প করে। প্রোকোয়াগুলেন্ট তারা এখনো অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হয়ে গেলে কোয়াগুলেন্ট হয়ে যাবে, শেষ। তারপর আমরা চলে যাচ্ছি, তো এই সকল কোয়াগুলেশন ফ্যাক্টর 13টা, এরা আসে কোথা থেকে? মেইনলি কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আসে লিভার থেকে। কিন্তু একটা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে যেটা লিভার থেকে আসে না। কি সেটা? সেটা হলো ফ্যাক্টর 8 which synthesize in endothelium সকলগুলো লিভার থেকে আসবে, বাকিগুলো শুধু একমাত্র যেটা এন্ডোথেলিয়ামে সিনথেসিস হবে সেটা হচ্ছে ফ্যাক্টর 8। তারপর আমরা একটা সিম্পল নিউমোনিকের সাহায্যে 13টা ফ্যাক্টরের নাম মনে রাখার চেষ্টা করব। নিউমোনিকটা হচ্ছে ফার্স্ট। একটা সিম্পল নিউমোনিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করব ফার্স্ট পারসন। told cancer sickness. Cancer leads to sickness. Cancer leads sickness. As sickness. তারপর chap said protein and high fat. High fat. First person told cancer leads sickness. Chap said protein high fat. প্রথম অক্ষরগুলো আমরা মনে রাখবো। এখানে এইচ, প্রথম অক্ষরগুলো থেকে ক্লটিং ফ্যাক্টরগুলোর নাম হয়, তারা ফ্যাক্টর 1। তারপর আমরা চলে আসি তাহলে ফ্যাক্টর 1। ফ্যাক্টর 1 এর নামটা কি? ফাইব্রিনোজেন। ফ্যাক্টর 2
ফ্যাক্টর 2, ফ্যাক্টর 2 প্রথম্বিন, প্রথম্বিন, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, এটাকে আমরা টিস্যু ফ্যাক্টরও বলা যেতে পারে, টিস্যু ফ্যাক্টর, ফ্যাক্টর। তারপর চলে আসি ফ্যাক্টর 4, ফ্যাক্টর 4, ফ্যাক্টর 4টা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। ফ্যাক্টর 5, ফ্যাক্টর 5 লেভেল ফ্যাক্টর, লেভেল ফ্যাক্টর। তারপর ফ্যাক্টর 6, ফ্যাক্টর 6 অ্যাবসেন্ট থাকে, তারপর ফ্যাক্টর 6 আমরা লিখে নিই, ফ্যাক্টর 6, ফ্যাক্টর 6 অ্যাবসেন্ট, যেটাকে আমরা বলি অ্যাসিলারেশন, অ্যাসিলেরিন, অ্যাসিলারেশন। তারপর আমরা চলে যাই ফ্যাক্টর 7, ফ্যাক্টর 7 এটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর। তারপর ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 যেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ না বি? এ। তারপর ফ্যাক্টর 9 এটা হবে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটার মতো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বাট বি। তারপর ফ্যাক্টর 10 স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর পাওয়ার, স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। তারপর ফ্যাক্টর 11 যেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। তারপর ফ্যাক্টর 12 যেটা হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর। তারপর আমাদের সর্বশেষ ফ্যাক্টর, ফ্যাক্টর 13 যেটা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এ হলো আমাদের সব ধরনের ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরের মধ্যে কিছু আসে ভিটামিন কে ডিপেন্ডেন্ট, সব এক্সামে অনেক বেশি আছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস, ক্লটিং ফ্যাক্টরস কোনগুলো? তো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস মনে রাখার জন্য একটা নিয়ম রয়েছে 1972 মূলত আমরা এইভাবে লিখি 10, 9, 7, 2। এই ক্লটিং ফ্যাক্টরগুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। 10, 9, 7, 2 1972 নিউমেরিক্স দিয়ে মনে রাখার মতো। তো 10 নাম্বার কি ছিল? 10 নাম্বার আমাদের ক্লটিং ফ্যাক্টর শর্ট বাউল ফ্যাক্টর। তারপর 9 নাম্বার আমাদের কি ফ্যাক্টর ছিল? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। তারপর 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর আমাদের ছিল, 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কি ছিল? প্রথম্বিন। এই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ফাইব্রোনেজেন, প্রথম্বিন, থ্রম্বোপ্লাস্টিন যেটাকে আমরা টিস্যু ফ্যাক্টরও বলে থাকি, ক্যালসিয়াম আয়ন, লেভেল ফ্যাক্টর। 6 নম্বর ফ্যাক্টরটা অ্যাবসেন যেটাকে আমরা অ্যাসিলেট বলে থাকি, ফ্যাক্টরটার নাম হচ্ছে অ্যাসিলেশন, যেটা অ্যাবসেন্ট বা আমাদের বডিতে। ফ্যাক্টর 7 স্টেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ফ্যাক্টর 9 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, ফ্যাক্টর 10
শর্ট ফাউল ফ্যাক্টর, ফ্যাক্টর 11, অ্যান্টি-হুইল ফ্যাক্টর 6, ফ্যাক্টর 12, হ্যাগম্যান ফ্যাক্টর, ফ্যাক্টর 13 হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরের জন্য কি নিউমোনিক আমরা ব্যবহার করি 1972, যেটা হইতেছে 10972। ব্লাড ভেসেল ইনজুরি হওয়ার সাথে সাথে, এটা একটা ব্লাড ভেসেল, এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম এখানে ইনজুরি হয়েছে। ইনজুরি হওয়ার সাথে সাথে তো প্লাটিলেট আসে, এখানে জমা হতে থাকবে, প্লাটিলেট এসে জমা হতে হবে। তারপর এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামের সাথে যে প্লাটিলেট এসে সেভাবে জমা হচ্ছে, প্লাটিলেট সেভাবে জমা হচ্ছে। প্লাটিলেট একটু অন্য কালার দিয়ে দেখাই। প্লাটিলেট এসে জমা হচ্ছে, প্লাটিলেটগুলো জমা হয়ে এন্ডোথেলিয়ামের সাথে প্লাটিলেটের যে একটা বন্ড, এই একটা বন্ড মনে করেন, এই যে এন্ডোথেলিয়াম এর সাথে প্লাটিলেট একটা বন্ড তৈরি হয়েছে, এই যে এই বন্ডটা, এখানে যে একটা বন্ড তৈরি হয়েছে, এই বন্ডটাকে আমরা বলি হচ্ছে অ্যাডেশন, প্লাটিলেট অ্যাডেশন, অ্যাডেশন। তো প্লাটিলেট অ্যাডেশন, প্লাটিলেট অ্যাডেশন কার মধ্যে হয়? এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম প্লাস প্লাটিলেট, প্লাটিলেটস। তো অ্যাডেশন হয় এন্ডোথেলিয়াম এন্ড প্লাটিলেটের মধ্যে। তো অ্যাডেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, মনে করেন এখানে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর যে থাকে GP1B, তো গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরটা যদি অ্যাবসেন্ট থাকে, এটা হতে পারে কনজেনিটাল, মানে জন্ম থেকে অ্যাবসেন্ট। তো এরকম অ্যাবসেন্ট থাকার কারণে একটা রোগ হয়, যেখানে কারণে আমাদের ব্লাড ফর্মেশনটা, ব্লাডের যে ক্লট, এই ক্লটটা ফর্ম হয় না, যেটাকে আমরা বলি বার্নার্ড, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। কি কারণে হয়? প্লাটিলেট অ্যাডিশন প্রবলেম, অ্যাডিশন প্রবলেম, প্লাটিলেট অ্যাডিশন প্রবলেম। তো প্লাটিলেট অ্যাডিশন প্রবলেমের কারণে কোন রোগ হয় আমাদের? আরেকটা কালার দিয়ে দেখাই, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। কি রোগ হয়? বার্নার্ড সোলিয়ার সিনড্রোম, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। কি কারণে হয়? প্লাটিলেট অ্যাডিশন প্রবলেমের কারণে। তো মূলত এখানে কি হয়, যেখানে ব্লাড কোয়াগুলেশনের জন্য আমাদের বল উইনব্রেন ফ্যাক্টর আইসার প্লাটিলেটের সাথে অ্যাড হয়। তো এই ক্ষেত্রে কি হয়, বার্নার্ড সোলিয়ার সিনড্রোমে প্লাটিলেটের সাথে যে বল উইনব্রেন ফ্যাক্টরটা যোগ হবে, এই যোগ হওয়ার সময় প্লাটিলেটের সাইজগুলো অনেক বড় হয়ে যায়। প্লাটিলেট প্রথম স্বাভাবিক মনে করেন এতটুকু আছে, এতটুকু বড় বড় হয়ে গেছে। বড় আসার জন্য বল উইনব্রেন ফ্যাক্টর এটার সাথে যুক্ত হতে পারছে না, কারণ সাইজ এটা অনেকটা বড় হয়ে গেছে। এই কারণে কি হয়, আমাদের ব্লিডিং টাইম বেড়ে যায়। কারণ ব্লাড ইনজুরি হয়ে গেলে ইনজুরির সাথে সাথে ব্লাড বের হওয়া শুরু হচ্ছে। তো আমাদের কনজেনিটালি আগে অ্যাবসেন্ট ছিল গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর 1B, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর 1B অ্যাবসেন্ট। এটা অ্যাবসেন্টের কারণে কি হবে, আমাদের ব্লিডিং টাইম বেড়ে যাবে, ব্লাড কোয়াগুলেশন দেরিতে হবে। তো ব্লিডিং টাইম আমাদের বেড়ে গেল, যেটা জেনেটিক্যালি হয়ে থাকে। তো এটার জন্য কি করা যেতে পারে? প্রাইমারি প্ল্যাটলেট ক্লট ফর্ম ডান, তার মানে কি প্লাটিলেট অ্যাডিশন ডান, তারপর আমাদের কি হবে, সেকেন্ডারি ক্লট ফর্ম। সেকেন্ডারি ক্লট ফর্মের জন্যই আমাদের সকল ক্লটিং ফ্যাক্টর দরকার, সকল ক্লটিং ফ্যাক্টর দরকার। কেন? কারণ সেকেন্ডারি ক্লট ফর্ম করতে হবে। এডিশন কমপ্লিট, এডিশনটা মনে আছে নাকি? সাবেন্ডোথেলিয়াল টিস্যু, এখানে ইনজুরি হয়েছে এন্ডোথেলিয়াম টিস্যু, ইনজুরি হওয়ার সাথে সাথে কি হবে, প্লাটিলেট আস্তে আস্তে এখানে জমা হতে থাকবে, এখানে প্লাটিলেট, এখানে প্লাটিলেট, এখানে প্লাটিলেট, প্লাটিলেট আস্তে আস্তে জমা হতে হবে। প্লাটিলেট এসে এরা এন্ডোথেলিয়াম টিস্যুর সাথে একটা বন্ড তৈরি করবে, যেটাকে আমরা বলি
একটা ব্রিজের মতো আর কি, যেটাকে আমরা বলি প্লাটিলেট এডিশন। প্লাটিলেট এডিশনের কারণে এডিশন প্রবলেম হলে কি হয় আমাদের জানা আছে, বার্নার্ড সোলিয়াল সিনড্রোম। বার্নার্ড সোলিয়াল সিনড্রোম কি কারণে হয়? প্লাটিলেট এডিশন প্রবলেমের কারণে। আর কি কারণ হয়? কোন ধরনের গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর অ্যাবসেন্ট থাকে বার্নার্ড সোলিয়াল সিনড্রোমে? GP1B, মনে আছে তো? বার্নার্ড সোলিয়াল সিনড্রোমে GP1B গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর অ্যাবসেন্ট, যে কারণে বার্নার্ড সোলিয়াল সিনড্রোম হয়। বার্নার্ড সোলিয়াল সিনড্রোমের কারণে কি হয়? আমাদের নর্মাল কোয়াগুলেশন যে টাইম থাকে, ব্লাড ক্লট করতে যে সময়টা লাগে সেটা বেড়ে যায়। সেই কারণে বলতে ব্লিডিং টাইম ইনক্রিজ। কোয়াগুলেশন টাইম কমে গেছে, অনেক বেড়ে গেছে, তার মানে কি ব্লিডিং টাইম ইনক্রিজ হয়ে গেছে, ব্লাড পড়তেছে সহজে বন্ধ হচ্ছে না, তাহলে আমাদের ব্লিডিং টাইম বেড়ে গেল বার্নার্ড সোলিয়াল সিনড্রোমে। তারপর আমরা যে সেকেন্ডারি ক্লট ফর্ম হবে, প্লাটিলেট এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছিল, এটা প্লাটিলেটা সেটা এন্ডোথেলিয়াম টিস্যু, প্লাটিলেটা সেটা এন্ডোথেলিয়াম টিস্যুর উপর জমা হতেছিল এভাবে 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 জমা হতেছিল, যেটাকে আমরা বলেছিলাম এডিশন। এরপর প্লাটিলেটের সাথে আবার এসে এখানে অনেক প্লাটিলেট জমা হবে, অনেক প্লাটিলেট, একটু অন্য কালার দিয়ে দেখায়, অনেক প্লাটিলেট এভাবে জমা হবে, অনেক প্লাটিলেট জমা হওয়ার সাথে সাথে এখন এই দুটোর মধ্যে এটাও প্লাটিলেট, এটাও প্লাটিলেট, এটাও প্লাটিলেট, এখন বন্ডটা কিসের মধ্যে? দুটো প্লাটিলেটের মধ্যে, তার মানে কি প্লাটিলেট প্লাস প্লাটিলেট, এটা কি হবে? প্লাটিলেট এগ্রিগেশন। তো প্লাটিলেট এগ্রিগেশনে মনে করো প্লাটিলেট এগ্রিগেশনের প্রবলেম হয়, কি কারণে প্রবলেম হতে পারে? আমাদের জিপি, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর। তো গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর জিপি টু বি glycoprotein receptor GP2B 3A, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর GP2B3A, এটাতে যদি প্রবলেম হয় তাহলে আমাদের হবে গ্ল্যান্সম্যান থ্রম্বোপ্যাথেনিয়া। তো গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরের প্রবলেম হবে আমাদের কি হবে? গ্ল্যান্সম্যান থ্রম্বোসথেনিয়া মিউটেন্ট হতে পারে, মিউটেন্ট অথবা কনজেনিটাল অ্যাবসেন্ট, মানে জন্ম থেকেই নাই আর কি। তো GP2B3A যে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরের কারণে গ্ল্যান্সম্যান থ্রম্বোসথেনিয়াটা হয়। তো এটার জন্য, এটা ব্লক করার জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করি। ড্রাগটা হলো অ্যাবেক্সিম্যাট এন্ড টাইরোফিবেন, এই দুটো ড্রাগ আমরা ইউজ করি কিসের জন্য? গ্ল্যান্সম্যান থ্রম্বোসথেনিয়া, যেটা GP2B3A কে ব্লক করে দেয়। আমাদের কনজেনিটাল অ্যাবসেন্টের কারণে গ্ল্যান্সম্যান থ্রম্বোসথেনিয়া হয়। কোন গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর? GP2B3A। আর বার্নার্ড সোলিয়াল সিনড্রোম হয় কোন গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরের কারণে? আমরা তো আগেই পড়েছিলাম GP1B। 1B এর কারণে কি হয়? বার্নার্ড সোলিয়াল সিনড্রোম। GP2B3A গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর অ্যাবসেন্টের কারণে কি হয়? গ্ল্যান্সম্যান থ্রম্বোসথেনিয়া। তাহলে গ্ল্যান্সম্যান থ্রম্বোসথেনিয়া আমরা এখন কিছু শিখি অ্যান্টি এগ্রিগেটিং ড্রাগ, কিছু অ্যান্টি এগ্রিগেটিং ড্রাগ দু একটা শিখে রাখি, কাজে লাগবে। অ্যান্টি এগ্রিগেটিং ড্রাগ ফার্স্টে আসতেছে টিক্লোপিডিন।
টিক্লোপিডিন, ক্লোপিটোগ্রেল অ্যান্ড প্যারাসার্জিন। এটা হচ্ছে আমাদের অ্যান্টি এগ্রিগেটিং ড্রাগ, তিনটা সুই ড্রাগ মনে রাখলেই হবে। তো সেকেন্ডারি ক্লক কিভাবে ফর্মেশন হয় এখন আমরা শিখে নিই। ব্লাড ভেসেল, ইনজুরি সাইট, এন্ডোথেলিয়াম। তো ইনজুরি হওয়ার সাথে সর্বপ্রথমেই প্রাইমারি স্টেপে কি হচ্ছে, প্লাটিরিয়া এখানে জমা হয়েছে, আমরা আগে পড়েছি প্লাটিরিয়া। এখন কোয়াগুলেশন ফ্যাক্টরের জন্য যে ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টর দরকার সেকেন্ডারি ক্লট ফর্মেশনের জন্য, সেটা আমরা তো জানি। তো কিভাবে হয় আসলে, আমরা আবার ইনজুরি সাইটে এঁকে ফেলি একটু বড় করে। তারপর সর্বপ্রথমে কি হয়, হবে ইনজুরি হয়ে গেলো, ইনজুরির সাথে সাথে প্রাইমারি ক্লট ফর্ম হয়ে গেল। প্রাইমারি ক্লট ফর্ম হওয়ার কি পর আমাদের ফ্যাক্টর 12 আসে। ফ্যাক্টর 12 আসার কি করবে, কোলাজেন ফাইবারে হিট করবে। এন্ডোথেলিয়ামটা এন্ডোথেলিয়াম লাগবে না, এন্ডোথেলিয়ামে হিট করে কোলাজেন ফাইবারে হিট করার সাথে সাথে হাই মলিকুলার কিমোজেন অ্যাক্টিভেট করবে ফ্যাক্টর 12। এটা ধর এই দিয়ে দিলাম, মানে অ্যাক্টিভ। ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করে ফ্যাক্টর 11 অ্যাক্টিভ। ফ্যাক্টর 11 অ্যাক্টিভ করে ফ্যাক্টর 9 কে। তারপর ডিরেক্ট ফ্যাক্টর 10 এ চলে আসবে। এটা হইতেছে। তারপর আমরা চলে আসব এভাবে ইন্ট্রিনসিক পাথওয়ে এক্সটেনসিভ পাথওয়েতে দিই। এক্সটেনসিভ পাথওয়েতে ফ্যাক্টর 3 অ্যাক্টিভ হবে। ফ্যাক্টর 3 অ্যাক্টিভ দিয়ে করবে ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভ করবে। এই মানে হচ্ছে অ্যাক্টিভ। তারপর ডিরেক্ট 10 এ চলে আসবে। এটা হইতেছে 10। এখান থেকে কমন পাথওয়ে শুরু হবে। 10 থেকে 5 থেকে 5A, মানে 5 অ্যাক্টিভেট, তারপর 2 অ্যাক্টিভেট, তারপর 1 অ্যাক্টিভেট। এটা হইতেছে কোয়াগুলেশন প্রসেস। সেকেন্ডারি ক্লট কিভাবে ফর্ম হয় আমরা এভাবে আবার দেখিয়ে দিই। ইন্ট্রিনসিক, এখানে লিখি এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক পাথওয়ে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে আমরা আগে থেকে বলেছি, এখানে এগুলো এক্সট্রিনসিকে, আর এগুলো হচ্ছে কমন। তাহলে চলে তাই ইন্ট্রিনসিকে সর্বপ্রথম আমাদের কি ছিল, ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 কাকে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর 11। ফ্যাক্টর 11 কাকে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9 কাকে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর 10। তারপর আমরা চলে আসি এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 3 কাকে অ্যাক্টিভ করবে, ফ্যাক্টর 3 কে অ্যাক্টিভ করবে ফ্যাক্টর 7 কে। এরপর আর কোনো কিছু আমাদের আছে, ডিরেক্ট 10 এ। তারপর 10 অ্যাক্টিভেট করবে কাকে, ফ্যাক্টর 5 কে। 5 অ্যাক্টিভেট করবে ফ্যাক্টর 2 কে। ফ্যাক্টর 2 অ্যাক্টিভেট করবে ফ্যাক্টর 1 কে। ফ্যাক্টর 1 কি ছিল মনে আছে, ফাইব্রিনোজেন। এই পর্যন্ত হচ্ছে ফাইব্রিনোজেন। দেন ফাইব্রিনোজেন এটা কিন্তু সফট ফাইব্রিনোজেন, হার্ড না, সফট। তো আমাদের ক্লট হতে হবে হার্ড, তাহলেই ব্লাড এখানে কোয়াগুলেট হবে। তো এই ক্ষেত্রে এখন লাগবে ফ্যাক্টর 13। মনে আছে ফ্যাক্টর 13 কি ছিল, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। হ্যাঁ, ফাইব্রিন এখানে হয়ে গেছে। ফাইব্রিনোজেন এই পর্যন্ত ক্লট ফর্ম করে চলে এসেছে। ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সটেনসিভ পাথওয়ে, এগুলো হচ্ছে কমন পাথওয়ে। তারপর ব্লাড কোয়াগুলেশন এই পর্যন্ত ডান। তারপর কোয়াগুলেশন হয়ে গেছে, কিন্তু কোয়াগুলেশনটা হার্ড করতে হবে। হার্ড করার জন্য ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, মনে আছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর 13। দেখুন এখানে কি ফর্ম হচ্ছে, হার্ড 5। এই হচ্ছে কোয়াগুলেশন ক্যাসকেড। তো এখন ওটা কোয়াগুলেশন ক্যাসকেডটা বুঝতে পেরেছি। তো এখন কোয়াগুলেশন ক্যাসকেড বলতে আমরা
বলতে কি বুঝেছি? কি বুঝেছি? এখানে মাল্টিপল ক্লটিং ফ্যাক্টর থাকবে। মাল্টিপল ক্লটিং মাল্টিপল ক্লটিং ফ্যাক্টর মাল্টিপল ক্লটিং ফ্যাক্টর থেকে কি হবে? অ্যাসিলারেট হবে, একটার পর একটা অ্যাক্টিভ করতে থাকবে, যেটাকে আমরা বলি অ্যাসিলেশন কোয়াগুলেশন ক্যাসকেড। মানে কি, একটার পর একটা অ্যাক্টিভ হচ্ছে, যে কারণে এন্ডে কি, আমাদের এন্ড রেজাল্ট কি? ব্লাড ক্লট। এটা কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, যেটা আমাদের পজিটিভ ফিডব্যাক। ব্লাড কোয়াগুলেশন কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজম। কি কারণে? মাল্টিপল ক্লটিং ফ্যাক্টর অ্যাড হবে, একটার পর একটা অ্যাক্টিভ হয়ে একটা, তারপর অ্যাসিলেশন কোয়াগুলেশন ক্যাসকেড, যেটা কোয়াগুলেশন ক্যাসকেডকে সামনে নিয়ে যাবে, তারপর এন্ডে ব্লাড কোয়াগুলেশন হবে। এটা একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। অনেক পরীক্ষার মধ্যে আসে ব্লাড কোয়াগুলেশন কোন ধরনের, নেগেটিভ আর পজিটিভ। সবসময় মনে রাখবো ব্লাড কোয়াগুলেশন পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ব্লাড কোয়াগুলেশনে কিছু এনজাইম কাজ করে, এখন আমরা শিখে নেব এনজাইম। এনজাইম কমপ্লেক্স। তো দেখে নিই, ব্লাড কোয়াগুলেশন জন্য মনে করেন 10H এনজাইম কমপ্লেক্স হুইচ অ্যাক্টিভেট ফ্যাক্টর 10। আমাদের ফ্যাক্টর 10 5 2 1 কি ছিল? এটা কমন, যেটা অ্যাক্টিভ হতে হবে কমন প্যাথ হয়। তো এই 10টা অ্যাক্টিভেট করার জন্য এক্সটেন্সিভ প্যাথওয়ে থেকে কিভাবে আসলো, ইন্ট্রিনসিক প্যাথওয়ে থেকে কিভাবে আসলো, এটাই আমরা দেখব। 10 ইন্ট্রিনসিক প্যাথওয়ে থেকে কিভাবে আসলো, এক্সটেন্সিভ প্যাথওয়ে থেকে কোন কোন স্টেপ, কোন ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে ফ্যাক্টর 10 এ আসলো, এটাকেই আমরা বলি 10H। তো আমরা দেখে নিই। তো প্রথমেই এক্সট্রেন্সিক প্যাথওয়ে, এক্সট্রেন্সিক প্যাথওয়েতে 10H কারা? এক্সট্রেন্সিক প্যাথওয়ে 10X 3 7, তাহলে এক্সট্রেন্সিক প্যাথওয়ে 10X 3 প্লাস 7, এটাই হচ্ছে 10X 3 7 10X। আর ইন্ট্রিনসিক প্যাথওয়েতে ইন্ট্রিনসিক 10X, ইন্ট্রিনসিক প্যাথওয়ে 10X কারা ছিল? 12 11 9 12 11 9, এটা হচ্ছে 10X। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে, এক্সটেন্সিভ প্যাথওয়েতে 10X, ইন্ট্রিনসিক প্যাথওয়েতে 10X আলাদা, কিন্তু কেন? ইন্ট্রিনসিক প্যাথওয়েতে এতগুলো 12 11 9, কিন্তু ইন্ট্রিনসিক মাত্র এবার ফ্যাক্টর 12 এর পর বাকিগুলো কেন লাগলো? কারণ ফ্যাক্টর 12 সাফিসিয়েন্ট না, ফ্যাক্টর 12 ইজ ইনসাফিসিয়েন্ট। সেই জন্য তার ফ্যাক্টর কার হেল্প লাগে? ফ্যাক্টর 8 9 এগুলোর হেল্প লাগে, 11 9 এগুলোর হেল্প লাগে। সেই জন্যই ফ্যাক্টর ইন্ট্রিনসিক প্যাথওয়েতে ফ্যাক্টরগুলো বেশি। শেষ। দেন সেকেন্ডারি ক্লোট আমাদের ফর্ম হয়ে গেল সেকেন্ডারি প্রপের, যেটাকে আমরা বলি প্লাটিলেট সাথে প্লাটিলেট। প্রথম কথায় শিখেছিলাম প্লাটিলেট, প্লাটিলেটের সাথে প্লাটিলেটের বন্ড, এটাও প্লাটিলেট, এটাও প্লাটিলেট, প্লাটিলেটের সাথে প্লাটিলেট বন্ড, যেটাকে আমরা বলছিলাম এগ্রিগেশন। তো এগ্রিগেশনের প্রবলেমে কি হয়? গ্ল্যানজিমাস থ্রম্বোসথেনিয়া। এডিশন প্রবলেমে হয় কি হয়? বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। সবকিছু আমরা শিখে ফেলেছি। ব্লাড কোয়াগুলেশন, দেন ব্লাড কোয়াগুলেশনের জন্য কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। ব্লাড অ্যান্টিকোয়াগুলেন্ট, তো কি কি?
হেপারিন থাকবে, হেপারিন, ওয়ারফারিন, হেপারিন, ওয়ারফারিন, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাসপিরিন, হার্ট অ্যাটাকের সময় যে নেওয়া হয় অ্যাসপিরিন, এগুলো হইতেছে ব্লাড অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না, অ্যান্টিকোয়াগুলেন্ট। তো ব্লাড কোয়াগুলেশন হয়ে গেছে, প্রাইমারি ক্লট, সেকেন্ডারি ক্লট ফর্মেশন। আমাদের কি কি স্টেপগুলো ছিল ব্লাড কোয়াগুলেশনে? প্রাইমারি ক্লট, ভ্যাসোকনস্ট্রিকশন, প্রাইমারি ক্লট ফর্মেশন, সেকেন্ডারি ক্লট ফর্মেশন, স্টেবিলাইজিং হয়ে গেছিল ফ্যাক্টর 13। স্টেবিলাইজিং কি বলো, ফাইব্রিন তৈরি হয়েছিল ফ্যাক্টর 1 এ, কোথায় আমরা ছিলাম, ফেব্রুয়ারি ফ্যাক্টর তৈরি হয়েছিল ফ্যাক্টর 1 এ, ফাইব্রিনোজেন, তখন স্টেবিলাইজ হয়েছে ফ্যাক্টর 13 এর দ্বারা, হার্ট ফাইব্রিন তৈরি হয়েছে, দ্য ফ্যাক্টর স্টেবিলাইজিং ফ্যাক্টর 13, দেন অল ডান ব্লাড কোয়াগুলেশন, দেন আমাদের কি ব্লাড কোয়াগুলেশন হয়ে গেল। তার পরবর্তীতে শিখবো, পরবর্তীতে কি শিখবো, আমাদের ব্লাড ক্লট ফর্ম হয়ে গিয়েছে। এখন ক্লটের পরে যেই ক্লটটা তো ভাঙতে হবে, সবসময় তো ক্লট থাকলে এখানে রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে, যে ক্লটটা আমাদের ভাঙতে হবে, যেটাকে আমরা বলি ফাইব্রিন তৈরি হয়েছিল, আগে তো ফাইব্রিন তৈরি হয়েছিল, তাহলে ফাইব্রিন ব্রেকডাউনকে কি বলি আমরা, ফাইব্রিনোলাইসিস, মানে ফাইব্রিন ব্রেকডাউন, কোনো কিছু ব্রেকডাউন হইতেছে লাইসিস। নেক্সট স্টেপ হচ্ছে ফাইব্রিনোলাইসিস, সবকিছু ক্লট ফর্মেশন, ব্লাডটি ব্লিডিং বন্ধ হয়ে গেল, বিটি নর্মাল, ব্লিডিং টাইম নর্মাল হয়ে গেল, শেষে একবারে সব শেষের ধাপ হইতেছে ফাইব্রিনোলাইসিস, যেটা পরে শিখাবো আমরা। এভরিথিং ওয়াজ অল ডান। প্রথম থেকে একটা আমরা দেখে নিই কি কি করেছিলাম, একটা রিভিউ। প্রথমেই ব্লাড কোয়াগুলেশনটাকে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, সলিউবল ফাইব্রিন ইনসলিউবল ফাইব্রিনে কনভার্ট হয় এবং একটা ক্লট ফর্মেশন হয়। কি কি সিস্টেমে দরকার আমাদের, ভেসেল দরকার, প্লাটিলেট দরকার, আর কোয়াগুলেশন ক্যাসকেড, একটার পর একটা ক্লটিং ফ্যাক্টর অ্যাড হবে। তারপর কি কি স্টেপ আমাদের দরকার ব্লাড কোয়াগুলেশনের জন্য, 4টা, আর্টেরিয়াল ভ্যাসোকনস্ট্রিকশন, প্রাইমারি ক্লট ফর্মেশন, সেকেন্ডারি ক্লট ফর্মেশন, ক্লট স্টেবিলাইজিং এন্ড হচ্ছে রিজলভশন, মানে ফাইব্রোলাইসিস, ক্লট তৈরি হওয়ার পর ক্লটটা ভেঙে যাবে। তারপর দেখেছি আমরা হাউ বা প্রাইমারি ক্লট কিভাবে ফর্ম হয়, প্লাটিলেট, কোনো একটা স্থানে ইনজুরি হয়ে গেলে, ইনজুরি হওয়ার পরে প্লাটিলেট আসবে, এখানে বল উইনবেন ফ্যাক্টর আসবে, তারপর এডিপি আসবে, এন্ড থ্রম্বোক্সিন A2। প্লাটিলেট কি কি রিলিজ করে, থ্রম্বোক্সিন A2, সেরোটোনিন, যেটাই থ্রম্বোক্সিন A2 প্লাটিলেট থেকে রিলিজ হবে। প্লাটিলেট এন্ডোথেলিয়াম সেলের সাথে একটা বন্ডের মতো, ব্রিজের মতো একটা বন্ড তৈরি করবে, যেটাকে আমরা বলি কি প্লাটিলেট এডিশন। তারপর প্রাইমারি ক্লট আমাদের ফর্ম হয়ে গেল। প্রাইমারি ক্লট ফর্ম হওয়ার কারণে প্রাইমারি ক্লট ফর্মের যদি একটা এডিশন প্রবলেম হয়, যেটাকে আমরা বলি বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। বার্নার্ড সোলিয়ার সিনড্রোম কি কারণে হয়, GP1B গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর 1B অ্যাবসেন্টের কারণে, যেটা কনজেনিটাল হতে পারে, মানে জন্ম থেকে নেওয়া হতে পারে। তারপর আমাদের কি আছে, সেকেন্ডারি প্লাটিলেট ফর্মেশন। সেকেন্ডারি প্লাটিলেট ফর্মের জন্য আমাদের কি দরকার, কোয়াগুলেশন ফ্যাক্টর। কোয়াগুলেশন ফ্যাক্টর টোটাল 13টা আছে। সকল কোয়াগুলেশন ফ্যাক্টর হলো সেরিন প্রোটিয়েজ, যেগুলা ব্লাডে সবসময় ইনঅ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ কখন হয়, যখন কোনো ইনজুরি হয়। ইনঅ্যাক্টিভ যখন থাকে তখন তাকে আমরা প্রোকোয়াগুলেন্ট বলি। ইনজুরি হওয়ার সাথে সাথে এগুলো অ্যাক্টিভ হয়ে গেলে, সকল কোয়াগুলেশন ফ্যাক্টর লিভার থেকে আসে, শুধুমাত্র একটা লিভার থেকে আসে না, সেটা কি ফ্যাক্টর 8, হুইচ সিনথেসাইজ ইন এন্ডোথেলিয়াম। তারপর এটা কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আমরা মনে রাখার জন্য একটা নিউমেরিক্স, ফার্স্ট পারসন টোল্ড ক্যান্সার লিড সিকনেস, চ্যাপ সোল প্রোটিন এন্ড হাই ফ্যাট, ফ্যাক্টর 1 ফাইব্রোজেন, ফ্যাক্টর 2 প্রথম বিন, ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 লিভেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 6 যেটা অ্যাবসেন্ট থাকে আমরা এসিলেশনটা, ফ্যাক্টর 7 স্টেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর A, ফ্যাক্টর 9 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর B, factor 10 Swart Powell factor, factor 11 anti-hemophilic factor C, factor 12 Hagman factor, factor 13 fibrin stabilizing factor। তারপর ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি, যেটা আমরা মনে রাখার জন্য একটা নিউমোনিক ইউজ করেছিলাম 1972, 10972। দেন প্লাটিলেট এডিশন। প্লাটিলেট এডিশনের জন্য আগে বলেছিলাম কি কি, যদি কোনো গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর 1B অ্যাবসেন্ট থাকে, কনজেনিটাল হতে পারে, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম বলি। বার্নার্ড সোলিয়ার সিনড্রোমে মূলত কি হয়, প্লাটিলেট একটু বড় আকার হয়ে যায়, সে কারণে বল উইনবেন ফ্যাক্টরটা সেটা প্লাটিলেটের সাথে যুক্ত হতে পারে না এবং ক্লট ফর্ম হয় না, যেটার কারণে হয় বার্নার্ড সোলিয়ার সিনড্রোম।
প্রাইমারি প্লাটিলেট ফর্মেশনের প্রবলেমের কি হয়, বার্নার্ড-সোলিয়ার সিনড্রোম, এডিশন প্রবলেম। আর সকল কোয়াগুলেশন ফ্যাক্টর। তারপর সেকেন্ডারি ক্লট ফর্ম হবে। সেকেন্ডারি ক্লট যদি কোনো কনজেনিটাল অ্যাবসেন্ট থাকে সেগুলো ক্লটিং ফ্যাক্টর বিটি ইনক্রিজ হয়ে যাবে, মানে ব্লিডিং টাইমটা বেড়ে যাবে, রক্ত পড়তে থাকবে। বার্নার্ড-সোলিয়ার সিনড্রোম। তারপর আমরা দেখলাম প্লাটিলেটের মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি মনে রাখা দরকার, এডিশন আর এগ্রিগেশন দুটো কিন্তু আলাদা। এডিশন মনে হতেছে সাবারনেথিলিয়াম, এটা হইতেছে সাবারনেথিলিয়াম, আর এটা হইতেছে প্লাটিলেট। এই দুটোর মধ্যে যে ব্রিজের মতো একটা বন্ড, এটাকে আমরা বলি প্লাটিলেট এডহেশন। কি বলি? এডহেশন। আর এই যে একটা প্লাটিলেট, এটা প্লাটিলেট, দুটোর মধ্যে যে বন্ড, সেটাকে বলি প্লাটিলেট এগ্রিগেশন। এটা মনে রাখতে হবে, প্লাটিলেট এগ্রিগেশন, প্লাটিলেট সাবারনেথিলিয়াম এগ্রিগেশন, এডহেশন, এগ্রিগেশন, প্লাটিলেট এগ্রিগেশন, প্লাটিলেট সাবারনেথিলিয়াম এগ্রিগেশন, এডহেশন। সরি, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর আর GP1B2 এর। তারপর গ্ল্যান্সম্যান থ্রম্বোসিনি হয় গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর 2B3 এর কারণে, যেটা মিউটেন্ট কনজেনিটাল অ্যাবসেন্ট হতে পারে। এটার জন্য গ্ল্যান্সম্যান থ্রম্বোসিনিয়া এটা ব্লক করার জন্য এবক্সিসিমেট এন্ড টাইরোফিমেন ড্রাগ ইউজ করতে পারে। কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আছে। অ্যান্টি এগ্রিগেটিং ড্রাগ, এগ্রিগেশন কখন হয়? প্লাটিলেটের মাধ্যমে বন্ড। 3 ড্রাগস আমরা লিখেছি এখানে। টিক্লোপিডিন, এটা একটু ভালো করে দিই। টিক্লোপিডিন, ক্লোরোপেডিকেল এন্ড প্যারাসার্সেল, 3 ড্রাগস আমরা ইউজ করে থাকি। তারপর আমরা চলে আসলাম এখানে কোয়াগুলেশন ক্যাসকেড, ইন্ট্রিনসিক প্যাথওয়ে, এক্সট্রিনসিক প্যাথওয়ে। ইন্ট্রিনসিক প্যাথওয়ে 12 অ্যাক্টিভেট করবে 9 কে। তারপর 10 5 2 1, এটা হচ্ছে কমন প্যাথওয়ে। তারপর এক্সট্রিনসিক প্যাথওয়ে 3 থেকে 7, 10 9 5 2 1। ফাইব্রিনোজেন 1 যেখানে আসবে এটা থাকবে ফাইব্রিনোজেন হতেছে একবারে সিম্পল সলিউবল ক্লট। এটাকে হার্ড করার জন্য ফ্যাক্টর 13 আসে। ফ্যাক্টর 13 হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, হার্ড ফাইব্রিনোজেন। কোয়াগুলেশন বলতে কি মাল্টিপল, এখন আমরা বলছি কোয়াগুলেশন ক্যাসকেড। মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর একটার পর একটা আসতে থাকবে। ক্যাসকেড মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর একটার পর একটা অ্যাক্টিভ হতে থাকবে এবং কোয়াগুলেশনটাকে সামনে আগে নিয়ে যাবে। তারপর একটা প্রাইমারি ক্লট ফর্ম হবে, যেটাকে আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ব্লাড কোয়াগুলেশন কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এনজাইম কমপ্লেক্স, কি কি এনজাইম আমাদের দরকার হতে পারে? কমন প্যাথওয়ে, এগুলো তো মনে ছিল না। কমন প্যাথওয়ে 10 5 2 1। তো এক্সটেন্সিভ প্যাথওয়েতে 10 5 2 1 কে অ্যাক্টিভ করছে কি 3 and 7। এখানে আমরা দেখি 3 7 এক্সটেন্সিভ প্যাথওয়ে 10 কে অ্যাক্টিভ করছিল, এটা হচ্ছে টেনিস। আর ইন্ট্রিনসিক প্যাথওয়েতে 12 9 12 11 9 এটা 10 কে অ্যাক্টিভ করেছিল, এটা হচ্ছে এনজাইম কমপ্লেক্স টেনিস। তারপর ব্লাড অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু ড্রাগ আছে, যার হেপারিন, ওয়ারফারিন, অ্যাসপিরিন, এগুলো আমরা সবকিছুই জানি। ফ্যাক্টর 13 তো আমাদের জানা গেছিল, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। পরবর্তীতে ব্লাড ক্রম ফর্ম হয়ে গেল। তারপর ক্লটটা যে ভাঙবে সেটা হচ্ছে ফাইব্রিনোলাইসিস, যেটা আমরা পরবর্তীতে শিখবো। অ্যান্ড ব্লাড ধরেন ইনজুরি হওয়ার পরে বাইরে যে ক্লট থাকে, বাইরে দেখেন আমাদের হাত কোথাও কেটে গেলে বাইরে যে অল্প একটু বের হয়ে থাকে ক্লটের মতো ব্লাড ক্লট হয়েছে বোঝা যায়, এটাকে বলে স্ক্যাব। মনে থাকবে, এক্সটার্নাল ক্লট, স্ক্যাব। বাকি সবকিছু জানা যায়। ফাইব্রিনোলাইসিস পরবর্তীতে আমরা শিখবো। ফাইব্রিনোলাইসিস আজকের জন্য এই পর্যন্তই।